আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো সাথে আছে আমি রাজাউল। আজকে আমি এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। সমন্বয়গুলো আলোচনা করার পূর্বে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি ইতিমধ্যে এখানে তোমাদের জন্য একটা রেয়ার মিল তৈরি করে রাখছি, একটা শুদ্ধ রেয়ার মিল তৈরি করে রাখছি এখানে 2021 সালের 31শে ডিসেম্বর। আর কিছু সমন্বয় আমি এখানে দিচ্ছি। আমি এখন এই সমন্বয় জাবাদাগুলো এখন তোমাদের জন্য কমপ্লিট করে দেখাবো। তো দেখো, আমাদের প্রথম যে সমন্বয়টি আছে সেটি হচ্ছে সমাপনী মূলোৎপন্ন। আমি বারবার তোমাদের বলতেছি, তোমার কার্যপত্র এবং আর্থিক অবস্থার বিবরণী যদি তোমরা সঠিকভাবে পারতে যাও, তোমাকে অবশ্যই তোমার সমন্বয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো আমি ইতিমধ্যেই তোমাদের জন্য কিছু সমন্বয় জাবাদার কিছু দুইটা পর্ব অলরেডি আমি আপলোড করেছি, তোমরা অবশ্যই এই দুটি পর্ব দেখে আসবে, ঠিক আছে? তো প্রথম যে এন্ট্রিটা আছে এখানে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। এই যে মজুত পণ্যর যে এন্ট্রিটা, এটা অনেক দুইভাবে দেওয়া যায়, একটা নিত্য মজুত নিয়মে, একটা হচ্ছে কালান্তিক মজুত নিয়মে। তো আমি দুইভাবে শিখাবো পরবর্তীতে, বাট আপাতত যে জিনিসটা করবো আমরা, তো দেখবো আমরা এখানে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে সমন্বয়ের মধ্যে 12,000 টাকা। আর এখানে দেখবো আমাদের মজুত পণ্য সমাপনী মজুত পণ্য আছে কিনা। এই রেওয়াজের মধ্যে আমাদের কোনো সমাপনী মজুত পণ্য নাই, শুধু আছে কি ক্রয় দেওয়া আছে। দেখো, ক্রয় দেওয়া আছে এখানে, ক্রয় হচ্ছে 30,000 টাকা। আর যদি ক্রয় দেওয়া আছে তাহলে সমাপনী মজুত পণ্য বলা আছে আমাদের 12,000 টাকা। তো জাবাদাটা হবে এরকম, যখন তুমি এই যদি অঙ্কের মধ্যে ক্রয় দেওয়া থাকে বাট সমাপনী মজুত পণ্য দেওয়া নেই, তাহলে যে জাবাদা তুমি করবা সেটা হচ্ছে মজুত পণ্য হিসাব ডেবিট। এখানে তুমি লিখবা যে এক নম্বর দিয়ে তুমি, আমি এখানে অলরেডি ঘর করে রাখছি, এখানে তুমি সমন্বয় জাবাদা লিখবা, 1 নম্বর দিয়ে লিখবা এই সমাপনী মজুত অর্থাৎ মজুত পণ্য হিসাব ডেবিট। তুমি লিখবা যে মজুত পণ্য এই যে সমন্বয় জাবাদা মজুত পণ্য হিসাব ডেবিট। আর যদি এখানে আমাদের সমাপনী মজুত পণ্য না থাকে, নাই রেওয়ামেলের সমাপনী মজুত পণ্যটা নাই, শুধু সমন্বয়ের মধ্যে দেওয়া আছে। বাট আমাদের যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমি এখানে এইভাবে লিখতাম, অন্যভাবে লিখতাম সেটা। আর আমাদের যেহেতু এখানে ক্রয় দেওয়া আছে, তাহলে এটা ক্রয় থেকে মাইনাস করতে হয়, এখানে ক্রয় হিসাব হবে আমাদের ডেবিট, ক্রেডিট, ঠিক আছে? অর্থাৎ সমাপনী হিসাব হবে ডেবিট, আর ক্রয় থেকে এই পণ্যটা প্রোডাক্টটা মাইনাস করতে হয়। তাহলে কত টাকা? 12,000 টাকা এখানে লিখে দিলাম আমরা, ঠিক আছে? আমি পরবর্তীতে মজুত পণ্য দুইটা নিয়মে আমাদের লিপিবদ্ধ করতে হয়, সেই লিপিবদ্ধটা পরবর্তীতে আমি তোমাদের দেখাবো। দ্বিতীয় যে জাবাদাটা আছে, দেখি দ্বিতীয় যে জাবাদাটা আছে, মাসিক বেতন প্রদানের পরিমাণ হচ্ছে 1500 টাকা। অর্থাৎ এখানে দেখো বলা আছে প্রতি মাসে বেতন প্রদান করা হয় আমাদের 1500 টাকা। তো দেখো এখানে আমাদের বেতন খরচ দেওয়া আছে 15,000 টাকা। তো তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয়? 1500 টাকা করে দেওয়া হয়। তাহলে আমাদের প্রতি মাসে যদি 1500 টাকা দেওয়া হয়, তাহলে 12 মাসে কত হচ্ছে দেখি তো আমরা একটু। 12 মাসে হচ্ছে তোমাদের আমাদের 1500 টাকা গুণ হচ্ছে 12, তাহলে আমাদের হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে? তাহলে আমার ইতিমধ্যে কত টাকা দেওয়া আছে? 15,000 টাকা দেওয়া আছে। তার মানে আরও কত টাকা শর্ট? 3,000 টাকা শর্ট। এটা মানে বকেয়া আছে, মানে এই বছরের বকেয়া আছে কত টাকা? 3,000 টাকা বকেয়া আছে। তুমি বেতন দিচ্ছ তুমি 15,000 টাকা, কিন্তু আমার প্রতি মাসে বেতন দেওয়া হয় 1500 টাকা করে, তাহলে 18,000 টাকা বানায়, তার কত টাকা শর্ট? আমাদের 3,000 টাকা শর্ট। এটা হচ্ছে আমাদের বকেয়া। তাহলে যেহেতু বেতন একটা খরচ, আমরা যখন বলছি যে খরচের যখন তুমি বকেয়া মানে দায়ের খরচের বকেয়া যখন তুমি জাবাদা দিবা, তখন ওই বকেয়াটা হবে ক্রেডিট আর খরচটা হয়ে যাবে ডেবিট। তাহলে আমরা জাবাদাটা এইভাবে দিব 2 নম্বর দিয়া, সেটা হচ্ছে বেতন খরচ ডেবিট, বেতন খরচ বাড়বে, বেতন খরচ হিসাব ডেবিট, আর বকেয়া বেতন হিসাব বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখানে হিসাব হবে। তাহলে আমাদের যাবার টাকা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? 3,000 টাকাটা কীভাবে বের করলাম বুঝতে পারছো? যে আমাদের 15,000 টাকাকে আমরা ভাগ দিছি করতে বলতো, যে আমাদের 15,000 টাকাকে আমরা 12 দেওয়া গুণ দিছি, গুণ দেওয়ার পরে ওই এই কী বলা হয়, এই প্রতি মাসে আমাদের দেখা যায় এই 1500 টাকার আমরা 12 দেওয়া গুণ দিছি, 1500 টাকাকে 1500 টাকা দেওয়া গুণ দিলে আমাদের আস্তে আস্তে কত 18,000 টাকা, এখান থেকে আমরা 15,000 টাকা মাইনাস করে দিচ্ছি, তাহলে আমাদের 3,000 টাকা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হয় 1500 টাকা, বাট আসে কত? 15,000 টাকা দেওয়া, তাহলে আমরা 18,000 টাকা মানে তার কত টাকা শর্ট? 3,000 টাকা শর্ট, ওকে? তারপরটা আসো 3 নম্বর বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। আচ্ছা, কারবার থেকে যদি কোনো কারণে পণ্য কমে যায়, মনে রাখবা কী কারণে পণ্য কমতে পারে। পণ্য যদি তুমি উত্তোলন করো, আগুনে বিনষ্ট পণ্য হইলে, তারপরে তুমি পণ্য কারবার থেকে চুরি হয়ে গেলে, বা বিনামূল্যে পণ্য বিতরণ করলে, এইসব কারণে কারবার থেকে পণ্য কমে যায়। তো যেসব কারণে পণ্য কমুক না কেন, এই ক্রয় হিসাবটা সবসময় ক্রেডিট হবে। অর্থাৎ কারবার থেকে যদি পণ্য কমে যায়,
ক্রয় হিসাবটা সবসময় ক্রেডিট পাশে হবে। তাহলে আমরা যেহেতু বিনামূল্য মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হয়েছে, এখানে বলা আছে উত্তোলন, তাহলে যে কোনো উত্তোলন আমরা জানি যে কোনো উত্তোলনের ডেবিট, তাহলে আমরা লিখবো 3 তারিখ দেওয়া, এখানে লিখবো উত্তোলন হিসাব ডেবিট, কলম উত্তোলন হিসাব ডেবিট। ওকে, ডেবিট। আর যেহেতু এখানে আমাদের পণ্য উত্তোলন করা হয়েছে, নগদ টাকা উত্তোলন করা হয়নি, পণ্য উত্তোলন করা হয়েছে, এখানে যাওয়াতে হবে ক্রয় হিসাব কি বলতো ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। ওকে, দেন আমাদের এটা কত তারিখ গেল, 3 নম্বর এন্ট্রি গেল। 4 নম্বর এন্ট্রিতে বলা আছে, দেখো 4 নম্বর এন্ট্রি বলা আছে বিজ্ঞাপন 4 বছরের জন্য প্রদত্ত হয়েছে। এই যে বিজ্ঞাপন, দেখো আমাদের বলা আছে বিজ্ঞাপন হচ্ছে 10,000 টাকা, এই টাকাটা হচ্ছে 4 বছরের জন্য। আমরা জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই বিজ্ঞাপন, এই বড় ধরনের কোনো বিজ্ঞাপন দিলে এই বিজ্ঞাপনটাকে আমরা কি বলবো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা দেখো ইতিমধ্যে আমরা বলা আছে 4,000 টাকা, আমাদের 10,000 টাকা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই 10,000 টাকা হচ্ছে মূলত 4 বছরের জন্য। তো আমরা অঙ্ক করি কয় বছরের, আমরা অঙ্ক করি হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই কয় বছরের, 1 বছরের জন্য। তো ইতিমধ্যে আমাদের বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে 4 বছরের জন্য, তার মানে হচ্ছে 1 বছরেরটা খরচ আর 3 বছরেরটা কি বলতো আমাদের বিলম্বিত। যদি এটা 5 বছরের জন্য দেওয়া হয় তাহলে 1 বছরটা খরচ হতো, 4 বছরের জন্য 4 বছরটা কি হতো, বিলম্বিত হতো। তাহলে আমাদের যেহেতু বিজ্ঞাপনটা আমরা দেখাবো 1 বছরের খরচ দেখাবো, তাহলে 1 বছরের খরচ দেখালে যাওয়া দাঁড়াবে এরকম। দেখো এটা 4 নম্বর এন্ট্রি হবে বিলম্বিত, এরকম হবে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট আর বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাকা কত হবে, আমরা দেখো আমরা দেখাবো হচ্ছে 1 বছরের টাকা, মানে 4 বছরের টাকা দেখো, 3 বছরের টাকা দেখাবো। দেখো এখানে আমাদের দেওয়া আছে কত, বিজ্ঞাপন দেওয়া আছে 10,000 টাকা। তো 10,000 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই 2,500 টাকা আসবে। 10,000 টাকাকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকাকে যদি আমি 3 দিয়ে গুণ দিই, 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা হচ্ছে 3 বছরের টাকা। তো 3 বছরের টাকাটা আমরা এখানে বিলম্বিত দেখাবো, 3 বছরের 7,500 টাকা, 7,500, এখানে 7,500 আর এখানে 7,500। তার মানে হচ্ছে এই যে আমি যে বিজ্ঞাপনটা দিলাম, এই বিজ্ঞাপন 4 বছরের জন্য, এখানে আমাদের দেওয়া আছে এই 10,000 টাকা 4 বছরের জন্য। তা তোমাকে 1 বছরটা খরচ দেখাইতে হবে, বাকি 3 বছরটা বিলম্বিত দেখাইতে হবে। তাহলে আমি 1 বছরটা খরচের খাতা বিশদ বিবরণী দেখাই দেবো 1 বছরের টাকা, আর বাকি 3,000 এই 7,500 টাকা 3 বছরের টাকাটা আমরা কোথায় দেখাবো বলতো, সেটা আমরা দেখাবো হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে অলিখিত অসমন্বয়কৃত সম্পদে বা অলিক সম্পদে বা অন্যান্য সম্পদে দেখাই দেবো। সেক্ষেত্রে টাকাটা লেখিনের টাকা কত ছিল, 3,000 টাকা। বুঝতে পারছো? তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আসার আগে বুঝতে পারছো বিলম্বিত বিজ্ঞাপনটা একটা এটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় বা বিলম্বিত মুনাফা, অর্থাৎ আমাদের মুনাফাজাতীয় ব্যয়, আমরা বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় বলি। তো দেখো যাই হোক আমাদের 3 বছরটা বিলম্বিত হবে আর 1 বছরটা খরচ হবে। তারপর আসো বলা আছে 5 নম্বর এন্ট্রিতে বলা আছে যে এরকম এই প্রাপ্য হিসাবের 5% কুরিন সঞ্চিতি তৈরি করো। তো এখানে দেখো এই প্রাপ্য হিসাবের যে সঞ্চিতির দুই রকম হতে পারে। একটা যদি এখানে অনাদায় পাওনার সঞ্চিতি দেওয়া থাকে, রেওয়া মিলের মধ্যে যদি অনাদায় পাওনার সঞ্চিতি দেওয়া থাকে তাহলে এক নিয়ম, আর রেওয়া মিলের মধ্যে যদি অনাদায় পাওনার সঞ্চিতি না দেওয়া থাকে তাহলে আরেক নিয়ম। দেখো এই রেওয়া মিলের মধ্যে অনাদায় পাওনার সঞ্চিতি নাই, বাট প্রাপ্য হিসাব দেওয়া আছে। দেখো এই যে প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 60,000 টাকা। এখন যেহেতু প্রাপ্য হিসাবের 5% কুরিন সঞ্চিতি তৈরি করতে বলছে, তাহলে যেহেতু অনাদায় পাওনার সঞ্চিতি নাই তাহলে আমার যাওয়া দ্বারা হবে এরকম। যদি সঞ্চিতি না দেওয়া থাকে তাহলে প্রাপ্য হিসাবে যাওয়া দ্বারা হবে এরকম। 5 নম্বর এন্ট্রিতে তুমি লিখবা যে এরকম অনাদায়ী পাওনা বা কুরিন লিখি আমরা এখানে, কুরিন খরচ হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি ক্রেডিট। কেউ যদি এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি লেখো তাও হবে, বা অনাদায়ী পাওনার খরচ লেখো তাও হবে কুরিন সঞ্চিতি ক্রেডিট। তাহলে যদি আমাদের এখানে খরচটা বৃদ্ধি পায় সাথে সাথে আমাদের সঞ্চিতিটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তো কত টাকা বলো তো, এখানে আমাদের টাকা হচ্ছে এই যে 60,000 টাকার 5% কত হয়, 60,000 টাকার 5% হবে 3,000 টাকা। এখানে আমরা 3,000 টাকা লিখে দিলাম, 3,000 টাকা, ঠিক আছে? বলা হয়েছে যদি প্রাপ্য হিসাবে 5% কুরিন সঞ্চিতি তৈরি করো, তাহলে প্রাপ্য হিসাব যা থাকবে তার উপরে আমাদের 5% দিব, দেওয়ার পরে কুরিন সঞ্চিতি তৈরি করতে বললে যা বাধা হবে কুরিন খরচটা বাড়াবো, সাথে সাথে সঞ্চিতিটা আমরা বাড়াবো, অর্থাৎ রিজার্ভটা বাড়াবো। রিজার্ভটা বাড়লে আমাদের ক্রেডিট পাশে হয়, আর খরচটা বাড়লে আমাদের কি হয়, ডেবিট পাশে হয়, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বর এন্ট্রি বলা আছে অনুপযোগী সেবা 2,000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা দেখো এখানে একটা কথা লেখা আছে, বিক্রয় দেওয়া আছে আবার সেবা আয়ও দেওয়া আছে।
বিক্রয় দেওয়া আছে, সেবা আয় আছে। আসলে এই ধরনের এন্ট্রিগুলো, এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসবে না। আমি জাস্ট বোঝার জন্য আমি কীভাবে আমরা সমন্বয়গুলো করবো সেগুলো বোঝার জন্য তোমাদের দিচ্ছি। এই ধরনের এন্ট্রি আসবে না। তো দেখো বলা হয়েছে অনুপার্য সেবা আয়ের 2000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সেবা যে আয় আছে আমাদের 30,000 টাকা, এই 30,000 টাকার মধ্যে এই অনুপার্য সেবা আয়টা কী আছে, অন্তর্ভুক্ত আছে। আমরা জানি, দেখো মনে রাখবা, যে হিসাবটা অন্য হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা উল্টায় যাবে। কি বলছি, যে হিসাবটা অন্য হিসাবের মধ্যে আছে সেটা উল্টায় যাবে। যেমন ধরো এই অনুপার্য সেবাটা আমাদের সবসময় জানি ক্রেডিট পাশে হয়, তো সেবাটা কার মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেবা আয়ের মধ্যে। সেবা আয়টা অলরেডি কোন পাশে আছে, ক্রেডিট পাশে আছে, তাহলে এটা হয়ে যাবে ডেবিট। সেবা আয়টা যেহেতু আমাদের সরি সেবায়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে অনুপার্য সেবায়টা, এই সেবায়টা হয়ে যাবে কি ডেবিট। এটা অলরেডি ক্রেডিট পাশে আছে, এটা হয়ে যাবে ডেবিট। আমরা লিখবো কত তারিখ দিয়ে, 6 নম্বর দিয়ে লিখবো এরকমভাবে, সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ডেবিট। আর অনুপার্য সেবা সবসময় ক্রেডিট পাশে এটা তৈরি করবো আমরা, যেমন অনুপার্য সেবা হিসাব ক্রেডিট, অনুপার্জিত সেবা সেবা আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, টাকা হচ্ছে কত টাকা অন্তর্ভুক্ত বলছে, 2000 টাকা। 2000 টাকা এখানে লিখে দিলাম। ঠিক আছে, 2000। তাহলে আমরা কি বললাম, যে কোনো হিসাব অন্য হিসাবের মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে ওই হিসাবটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সেবা হিসাব, দেখো অনুপার্য সেবা হিসাব 2000 টাকা কার মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেবায়ের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সেবায়টা কমে যাবে। তো সেবায় অলরেডি ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে 30,000 টাকা, তার মানে এটা কমে গেলে ডেবিট হয়ে যাবে। তাহলে সেবা হিসাব ডেবিট 2000 টাকা। আর অনুপার্য যদি দায় বাড়ছে তাহলে আমাদের এই দায়টা হয়ে যাবে, আমরা জানি সবসময় অনুপার্য সেবা আয়টা ক্রেডিট পাশে হয়, যখন আমরা পেয়ে যাবো তখন এটা ডেবিট পাশে হয়ে যাবে। তারপর আসো অবহিত মণিহারি, দেখো বলা আছে অবহিত মণিহারি 2000 টাকা, কত টাকা, 1000 টাকা। তাহলে আমরা এখানে মণিহারি কত আছে, মণিহারি আছে আমাদের 5000 টাকা। তার মানে হচ্ছে আমাদেরকে মণিহারি দেওয়া হয়েছে কত টাকা বলো তো, 1000 টাকা। আর অবহিত মণিহারি কত টাকা দেওয়া আছে, আমার 1000। তাহলে আমরা এই অবহিত মণিহারি যাওয়াদারা দিব। তাহলে যাওয়াদারা কি হবে, যে অবহিত মণিহারি হিসাব ডেবিট, অবহিত মণিহারি ডেবিট হিসাব ডেবিট, আর মণিহারি হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা মণিহারি কমে যাবে, মণিহারি হিসাব ক্রেডিট, সম্পদটা বেড়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, তাহলে কত টাকা, এটা হচ্ছে 7 নম্বর, কত টাকা আমাদের 1000 টাকা। তাহলে সবাই বুঝতে পারছো যে অবহিত মণিহারি আমাদের ছিল, হাতে ছিল কত টাকা বলতো, 1000 টাকা। তাহলে আমরা এই যে অবহিত মণিহারি যাওয়াদার দিয়ে দিলাম, অবহিত মণিহারি 1000 টাকা। তাহলে অবহিত মণিহারি হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট, অর্থাৎ মণিহারিটা কমে যাবে। ঠিক আছে, তাহলে সমাপনী, অর্থাৎ যদি বলতো মণিহারি হাতে আছে 1000 টাকা, তখন সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে দিতাম, যেহেতু অবহিত মণিহারি, যেহেতু এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে, অবহিত মণিহারি উল্লেখ করে দিয়েছে, তাহলে অবহিত মণিহারি যাওয়া দিতে হবে, অবহিত মণিহারি হিসাব ডেবিট আর মণিহারি হিসাব ক্রেডিট। আচ্ছা, বলা আছে 5 নম্বর, মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান। দেখো মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান, এটা কোথা থেকে দেওয়া হয়েছে, কোনো কিছু বলা নেই, তার মানে কারবার থেকে দেওয়া হয়েছে। যদি পারিবারিক কোনো খরচ মালিকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় সেটাকে বলা হয় উত্তোলন। কি বলছি, পারিবারিক যে কোনো খরচ যদি কারবার থেকে দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো, উত্তোলন। তাহলে আমরা জানি সবসময় উত্তোলন হিসাব ডেবিট, 6 নম্বর 7 নম্বর দিব, আমরা 8 নম্বর দিব। তাহলে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু আমাদের এই ছেলের স্কুলের বেতন দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, নগদ টাকা দেওয়া হয়েছে। এই ছেলের স্কুলের বেতন দেওয়াতে আমাদের কারবার থেকে নগদ টাকাটা কমে গেছে। তাহলে আমরা জায়গায় লিখবো নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। অনেকে এটাকে কি মনে করে যে যেহেতু বেতন দেওয়া হয়েছে তার মানে বেতন মনে হয় ডেবিট হবে, আসলে বেতন ডেবিট হবে না। তুমি যদি কর্মচারী বেতন দিতে সেক্ষেত্রে ডেবিট হইতো। আবার যদি এরকম হইতো মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীর বেতন প্রদান, সেটা হয়তো মূলধন। মনে রাখবা, মালিক কারবার থেকে যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু দেওয়া হয় সেটাকে বলা উত্তোলন বলা হবে। আবার ব্যক্তিগত কারবার থেকে যদি ব্যক্তিগত কোনো কিছু দেওয়া হয় সেটাকে উত্তোলন বলা হবে। আর ব্যক্তিগত যদি কোনো কিছু কারবারে নিয়ে আসা সেটাকে আমরা কি বলবো, মূলধন বলবো। তাহলে আমরা দেখো বলা হয়েছে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান, তাহলে কারবার থেকে দেওয়া হয়েছে সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে, আর নগদান হিসাবটা নগদ টাকা দেওয়া হয়েছে, নগদান হিসাব ক্রেডিট হবে। আশা রাখি যাওয়াদাগুলো তোমরা বুঝতে পারছো এই সমন্বয়গুলো। তো এখানে একটা সমন্বয় দেওয়া আছে, দেখো। আচ্ছা, এখানে একটা তারিখ হবে, তারিখটা আমি দিই নাই, তারিখটা হবে এরকম 1/7/2021। ওকে, দেখো আমাদের এখানে একটা সমন্বয় দেওয়া আছে, এখানের মধ্যে ঋণ দেওয়া আছে কত পার্সেন্ট, 10%। তাহলে যদি এখানে কোনো পার্সেন্টেজ থাকে, কালকে তোমাদের দেখাইছিলাম পরবর্তী আগের ক্লাসে, তো এখানে যদি পার্সেন্টেজ থাকে সেটার একটা কি হবে, সমন্বয় যাওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দায়ের একটা সুদ সৃষ্টি হয়েছে। তাহলে সুদ সৃষ্টি হলে এটা দেখবো আমাদের কত পার্সেন্ট, 10%। তাহলে এই 10,000 টাকার এই 30,000 টাকার 10% হচ্ছে আমাদের কত টাকা বলতো,
৩,০০০ টাকা। ৩০,০০০ টাকা 10% হচ্ছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা অর্ধেক হবে, কারণ এটা বছরের মাঝামাঝি। এটা ২১ সাল, দেখো ২০২১ সালের ৩১শে ডিসেম্বর, আর এটা হচ্ছে বছরের মাঝামাঝি একটা সময়। যেহেতু মাঝামাঝি সময় হয়েছে যে ৭ মাস শুরু হচ্ছে, মাঝামাঝি সময় হয়েছে, তার মানে বছরের অর্ধেক সুদ ধরতে হবে। এক বছরে হবে 10%, ৩,০০০ টাকা হবে। তাহলে অর্ধেক কত হবে? ৬ মাসের সুদ কত হবে? ১৫০০ টাকা হবে। তাহলে যদি এটা সুদের জাবেদা, তাহলে আমরা সুদ প্রদান করবো। যেহেতু এটা দায়ের সুদ, দায়ের যে কোনো সুদই খরচ হয়। দায়ের যে কোনো সুদই কী হয় বলতো? খরচ হয়। এই খরচটা এখন বকেয়া আছে। এই খরচটা কি আছে? বকেয়া আছে। আমি বলছি যে কোনো খরচের বকেয়ার সময় বকেয়াটা হবে ক্রেডিট আর খরচটা হবে ডেবিট। তাহলে আমরা বলতে পারি যে 6 নম্বর 8 নম্বর 9 নম্বর বলতে পারি এরকম যে আমাদের ঋণের সুদ হিসাব ডেবিট, ঋণের সুদ হিসাব ডেবিট, আর বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। কারণ খরচ বেড়ে যায় আর বকেয়া হিসাবে দায়টা বেড়ে যায়, ঠিক আছে? বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। কত টাকা? আমাদের টাকা হবে ১৫০০ টাকা। তো আশা রাখি বুঝতে পারছো তোমরা সবাই। কারণ কি দেখো, এই যে সুদ যে আমাদের ঋণ ছিল, ঋণের বছরের মাঝামাঝি, তাহলে ৩০,০০০ টাকা 10% ধরছি, আমরা ৩,০০০ টাকা পাইছি। আর এটা যেহেতু বছরের মাঝামাঝি, অর্ধেক সুদ হবে, অর্ধেক আমাদের হবে ১৫০০ টাকা। তাহলে যেহেতু এটা একটা দায়ের সুদের সময় এটা খরচ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? খরচের যখন বকেয়া হবে, তো বকেয়া যখন থাকবে, সেই বকেয়ার জাবেদা হবে খরচটা ডেবিট, আর হচ্ছে আমাদের বকেয়া মানে দায়টা হবে ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ঋণের সুদ খরচ বা ঋণের সুদ হিসাব ডেবিট, আর হচ্ছে বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট, ঠিক আছে? ১৫০০ টাকা। তো আশা রাখি তোমরা সবাই এন্ট্রিগুলো বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কমেন্ট মানে কোনো অঙ্ক থাকে সমন্বয় কিছু না বুঝো, তাহলে অবশ্যই আমাকে আপনারা লিখে দিবে, আমি তোমাদের সেই সমন্বয়টা সলিউশন করে দেবো। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।